সুরেন্দ্রনাথের তো অভিমান ছিল, তিনি বিলেত যেতে পারেননি। অবশেষে যখন বিয়েতে মত দিলেন, তিনি ভেবেছিলেন যে বিলেত না যাওয়ার মতো তার বিবাহিত জীবনও সার্থক হবে না, কিন্তু তা সত্ত্বেও 19 বছরের ফারাক সত্ত্বেও বিবাহিত দাম্পত্য জীবন অত্যন্ত সার্থক হয়েছিল। এবং সঙ্গাদেবীর সঙ্গে প্রথম বন্ধুত্ব করার মুহূর্তটা মনে পড়ে, সঙ্গাদেবীকে নিয়ে তিনি থিয়েটার দেখতে গিয়েছিলেন। বৌভাতের দিন পার্সি থিয়েটার দেখার পর সঙ্গাদেবীকে সুরেন্দ্রনাথ প্রথম ডেকে কথা বলেছিলেন যে থিয়েটার কেমন লাগলো। এই প্রথম নান্দনিক কথাটির পরে তারা দিব্যি বহু বছর জীবন নাট্যে অভিনয় করে গেলেন। সঙ্গানা খুব ভালো অভিনয় করতেন এবং সাহিত্য শিল্প সব কিছুতেই তাঁর ছিল পারদর্শিতা, কিন্তু জাগতিক পৃথিবী সম্পর্কে একটা আশ্চর্য উদাসীনতা তার মনকে ধীরে ধীরে গ্রাস করছিল। সাজগোজেও তার তেমন মন ছিল না, ঘর গেরস্তালির কাজেও সেরকমভাবে মন ছিল না। ঠাকুরবাড়ির অন্যান্য মেয়ে বউদের থেকে অত্যন্ত আলাদা অন্যরকম একটা ব্যক্তিত্বের অধিকারী ছিলেন সঙ্গাদেবী। তিনি ছিলেন আধ্যাত্মিক এবং সংসার তাকে কোনোদিনই টানেনি, কিন্তু সংসার ধর্ম পালন করেছেন। সুশ্রী বিদ্যার নির্মল চরিত্রের স্বামী, 6টি সন্তান, পরিবার, অর্থ, বৈভব সবই তার ছিল, কিন্তু ওই যে মাথার মধ্যে কোনো একটা বোধ বা কোনো একটা অন্তরে শূন্যতা বোধ তার কাজ করছিল। সকলে চলে এসেছেন তো? আমাদের আসর বসুক তাহলে সরস্বতীর লীলা কমল বিভাগ সময় আপডেটসের চ্যানেল, এবং আমি মহুয়া দাশগুপ্ত আপনাদের সকলের জন্য নিয়ে এসেছি মহিলা লেখকদের গল্প। আজকে আমরা চলে যাব সরাসরি জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে, এবং জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির সবচেয়ে যিনি প্রগতিশীল বধূ ছিলেন জ্ঞানদানন্দিনী দেবী, তার ছেলের বউয়ের কথা বলবো। একটা জিনিস আমার সবসময় মনে হয় যে ছাপার হরফে বই থাকলেই তিনি লেখক, এবং যদি ছাপার হরফে লেখা বেশি না থাকে বা বই বেশি না থাকে তাহলে তিনি লেখক নন, এ কথাটা কিন্তু আমরা মানতে পারবো না। যিনি নিজের মনের ভাব প্রকাশ করেছেন এবং যিনি নিজের জীবনযাত্রা দিয়ে সাহিত্য শিল্পকে ভালোবেসে গেছেন, এবং যিনি বাঙালি সমাজে মেয়েদের পথিকৃৎ হিসেবে নতুন কোনো দিগন্ত তৈরি করেছেন, আমাদের চোখে তিনিই লেখক। তো এইরকমই একজন লেখকের কথা বলবো বা শিল্পমোদী মানুষের কথা বলবো, যিনি সঙ্গাদেবী। সঙ্গাদেবী জ্ঞানদানন্দিনীর ছেলের বউ। তার সম্পর্কে জানার আগে আমি একটা কথা বলি যে সরস্বতীর লীলা কমল নিয়ে যারা পৃথিবীতে আসেন তাদের সকলের হয়তো ছাপার হরফে বই থাকে না, কিন্তু যেটা খুঁজে পাওয়া যায় সেটা হলো স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, এবং এই দিক থেকে একজন মহিলা তিনি অবশ্যই লেখক হয়ে ওঠেন। কারণ সেই সময় 19-20 শতকে মেয়েদের মধ্যে এই নিজের মনের ভাব প্রকাশের প্রবণতাটা অত্যন্ত কম ছিল। যে কজন করতে পেরেছিলেন তাদের আমরা সকলকেই আমরা আমাদের শ্রদ্ধা নিবেদন করি। 1310 সালের আষাঢ় মাসে ঠাকুরবাড়িতে বেজে উঠেছিল বহু প্রতীক্ষিত সানাই, সত্যেন্দ্রনাথ এবং জ্ঞানদানন্দিনীর ছেলে সুরেন্দ্রনাথ ঠাকুরের বিয়ের সানাই। সুরেন্দ্রনাথ প্রথমে ঠিক করে নিয়েছিলেন তিনি বিয়ে করবেন না, এবং যে কোনো পাত্রী তার কাছে আনা হতো বা তার জন্য নির্বাচন করা হতো, তিনি সেই সমস্ত পাত্রীকেই নাকচ করে দিতেন। তার মনে হয়েছিল তার মায়ের সঙ্গে তার বউয়ের আর কি মিলমিশ তেমন যদি না হয় তাহলে কি হবে, কারণ জ্ঞানদানন্দিনী একজন সন্তান হারিয়েছিলেন। সেই সন্তানকে হারাবার পরে তিনি তার 2 সন্তান ইন্দিরা এবং সুরেনকে এমনভাবে আঁকড়ে ধরেছিলেন যে তার পক্ষে তাদের ছেড়ে থাকা এবং তাদের প্রতি যে আধিপত্য, সেই আধিপত্য থেকে দূরে থাকাটা কিন্তু জ্ঞানদানন্দিনীর পক্ষে খুব মুশকিলের ব্যাপার হয়ে গিয়েছিল। হয়তো কোনো কারণে সুরেন্দ্রনাথের মধ্যে সেই জটিলতা তৈরি হয় এবং তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন যে বিয়ে করবেন না, কিন্তু মায়ের মন জ্ঞানদানন্দিনী, তিনি বারবার যে কোনো সুন্দরী মেয়েকে যদি দেখতেন তাকে ঠাকুরবাড়িতে রাখার চেষ্টা করতেন, এবং তিনি যেটা করতেন সেটা হলো যে তাদেরকে সুরেন্দ্রনাথের সঙ্গে আলাপ করাতেন। সুরেন্দ্রনাথ যথারীতি না বলে দিতেন, তখন সেই বাচ্চা মেয়েগুলিকে পুতুল টুতুল দিয়ে আবার ঠাকুরবাড়ি থেকে বিদায় জানানো হতো। তো এই রকম করতে করতে ছেলেকে কিন্তু দূরে বিলেতেও যেতে দেননি তিনি, এবং সুরেন্দ্রনাথের বিয়ে সম্পর্কে এই যে উদাসীনতা, তার অন্তরালে হয়তো তার মায়ের কোনো একটা ভূমিকা থাকবে। তো অনেক সুন্দরী মেয়ের সন্ধানই করেছিলেন। কুচবিহারের রাজবাড়ি থেকে সুকৃতির সঙ্গে
সঙ্গে, মহারানী সুনীতির মেয়ে সুকৃতির সঙ্গেও সুরেন্দ্রনাথের বিয়ের সম্বন্ধ হয়েছিল, কিন্তু সুরেন্দ্রনাথের বিয়ে তার সঙ্গে হয়নি, হয়েছিল প্রিয়নাথ শাস্ত্রীর মেয়ে সংজ্ঞার সঙ্গে। সংজ্ঞা এবং সুরেন্দ্রনাথের বয়সের পার্থক্য ছিল, ফারাক ছিল অনেকটাই। তো বেশ সহজ সুন্দর একটা দাম্পত্য কিন্তু তা সত্ত্বেও তাদের মধ্যে গড়ে ওঠে, এবং 19 বছরের ফারাকটা কিন্তু সংজ্ঞাদেবী বা সুরেন ঠাকুর কেউই নিজেদের মধ্যে যে রয়েছে সেটা কাউকে বুঝতে দেননি, কারণ তাদের বোঝাপড়া অন্যরকম ছিল। সংজ্ঞাদেবী স্মৃতিচারণে বলেছিলেন, মনে আছে হয়তো বয়স কম বলেই ওকে ভীষণ ভয় পেতাম, কিন্তু কি আশ্চর্য, কত মমতার সঙ্গে কৌশলে দূর থেকে ভালোবেসে 6 মাসের মধ্যে আমার মনের সব ভয় দূর করে দিলেন। এমনকি পরে ওর ওপর কর্তৃত্ব করতেও আমি খুব একটা দ্বিধা করতাম না। অল্প বয়সী সংজ্ঞাকে লেখাপড়া শেখাতে লরেটো থেকে বিদেশি শিক্ষয়িত্রী আসতেন। সুরেন্দ্রনাথ নিজেও পড়াতেন সংজ্ঞাকে। সুরেন্দ্রনাথ ইংরেজি বই খুলে একটুও না থেমে গল্প বলে যেতেন বাংলায়, এবং ওই বাংলা বলার ভঙ্গিটা সংজ্ঞার মনকে স্পর্শ করত। একবার শিলাইদহে জমিদারি পরিচালনা করতে গিয়ে তিনি ইংরেজি ভাষায় একটি গল্প অনুবাদ করেছিলেন, তার বাংলা অনুবাদ পাঠিয়েছিলেন। পরে এই গল্পই বই আকারে প্রকাশিত হয় একটি বসন্ত প্রাতের প্রস্ফুটিত সকুরা পুষ্প নামে। বইটি উৎসর্গ করেছিলেন সংজ্ঞাদেবীকেই। উৎসর্গপত্রে লেখা ছিল, যার মনোরঞ্জনার্থে বই লেখা হলো তাকেই দিলাম। সুরেন্দ্রনাথের সঙ্গে সিস্টার নিবেদিতার বাড়িতে গিয়েছিলেন সংজ্ঞা, এবং পরবর্তীকালে সংজ্ঞাদেবী নিজের স্মৃতিচারণে লিখেছিলেন যে কেমন করে সিস্টার নিবেদিতা তাকে আদর যত্ন করেছিলেন। এবার এই জায়গায় একটা কথা আছে, সংজ্ঞাদেবীর মন। সংজ্ঞাদেবী যদিও সংসার করেছিলেন, তাদের সন্তানাদি হয়েছিল, কিন্তু তবুও সংসারে থেকেও মনে মনে কিন্তু কোথাও একটা বৈরাগ্য কাজ করতো তার। সেই কারণে সিস্টার নিবেদিতার সাহচর্য সংজ্ঞাদেবীর অত্যন্ত ভালো লেগেছিল, এবং সেই ভালো লাগা কোথায় গিয়ে পৌঁছবে এবং সেই ভালো লাগা কেমন করে সংজ্ঞাদেবীকে নতুন এক পথের সন্ধান দেবে, আজকের আলোচনায় আমরা সবই সেইগুলো আপনাদের বলে শোনাচ্ছি, আপনারা কিন্তু শুনতে থাকুন। সিস্টার নিবেদিতার ব্যক্তিত্বের মধ্যে দুটো বিষয় ছিল, একটা আন্তরিকতা বৈরাগ্য, আরেকটি ছিল বলিষ্ঠ ভাব, এবং আরও একটি বিষয় সংজ্ঞাদেবীকে প্রভাবিত করতে পারে, সেইটি হলো লেখালেখির দিকটি। সাহিত্যিক যে একটা বোধ বা ভাবাদর্শ সিস্টার নিবেদিতার মধ্যে ছিল, তাই স্মৃতিচারণে বারবার কিন্তু তিনি সিস্টার নিবেদিতার কথা বলেছেন। এবং সুরেন্দ্রনাথের তো অভিমান ছিল, তিনি বিলেত যেতে পারেননি। অবশেষে যখন বিয়েতে মত দিলেন, তিনি ভেবেছিলেন যে বিলেত না যাওয়ার মতো তার বিবাহিত জীবনও সার্থক হবে না, কিন্তু তা সত্ত্বেও 19 বছরের ফারাক সত্ত্বেও বিবাহিত দাম্পত্য জীবন অত্যন্ত সার্থক হয়েছিল। এবং সংজ্ঞাদেবীর সঙ্গে প্রথম বন্ধুত্ব করার মুহূর্তটা মনে পড়ে, সংজ্ঞাদেবীকে নিয়ে তিনি থিয়েটার দেখতে গিয়েছিলেন। বৌভাতের দিন পার্সি থিয়েটার দেখার পর সংজ্ঞাদেবীকে সুরেন্দ্রনাথ প্রথম ডেকে কথা বলেছিলেন যে থিয়েটার কেমন লাগলো। এই প্রথম নান্দনিক কথাটির পরে তারা দিব্যি বহু বছর জীবন নাট্যে অভিনয় করে গেলেন। সংজ্ঞা না খুব ভালো অভিনয় করতেন, এবং সাহিত্য শিল্প সব কিছুতেই তাঁর ছিল পারদর্শিতা, কিন্তু জাগতিক পৃথিবী সম্পর্কে একটা আশ্চর্য উদাসীনতা তার মনকে ধীরে ধীরে গ্রাস করছিল। সাজগোজেও তার তেমন মন ছিল না, ঘর গেরস্তালির কাজেও সেরকমভাবে মন ছিল না। ঠাকুরবাড়ির অন্যান্য মেয়ে বউদের থেকে অত্যন্ত আলাদা অন্যরকম একটা ব্যক্তিত্বের অধিকারী ছিলেন সংজ্ঞাদেবী। তিনি ছিলেন আধ্যাত্মিক, এবং সংসার তাকে কোনোদিনই টানেনি, কিন্তু সংসার ধর্ম পালন করেছেন। সুশ্রী বিদ্যার নির্মল চরিত্রের স্বামী, 6টি সন্তান, পরিবার, অর্থ, বৈভব সবই তার ছিল, কিন্তু ওই যে মাথার মধ্যে কোনো একটা বোধ বা কোনো একটা অন্তরে শূন্যতা বোধ তার কাজ করছিল। তিনি লিখেছিলেন যে লেখা, তার নাম ছিল সেবিকার কৈফিয়ত, তার ধর্মজীবনের কথা সেখানে লেখা ছিল। কেমন করে ডায়মন্ড হারবারে হাওয়া বদল করতে গিয়ে তার একটা জলের ঢেউ দেখে দিব্য অনুভূতি হয়েছিল, তিনি সেই সমস্ত কথা বলেছিলেন। এবং সংজ্ঞার মধ্যে কিন্তু ব্রাহ্ম সংস্কার প্রবল ছিল, তবু হিন্দু গুরুর কাছে দাঁড়িয়ে তিনি একটা পূর্ণতা পেলেন এবং পড়লেন সাধন অমর বইটি। মন ব্যাকুল হয়ে গেল ভগবত প্রেমে। ততদিনে তিনি বুঝে গিয়েছেন সংসারের বাঁধন তার জন্য নয়। সুরেন্দ্রনাথের মৃত্যুর পর তিনি কিন্তু সংসারের সমস্ত বন্ধন ত্যাগ করে বেরিয়ে পড়েন, এবং হরিদ্বারে আনন্দময়ী
মন্ত্রময়ী মায়ের কৃপায় সন্ন্যাস গ্রহণ করেন। ঠাকুরবাড়ির বউটি স্বরূপানন্দ পর্বত নামে বেরিয়ে পড়লেন পথে। কাশীতেই দেখা হলো অসীমানন্দ সরস্বতীর সঙ্গে। তার কাছে সংজ্ঞা পেয়েছিলেন শেষ শান্তি এবং দীক্ষা। এই জায়গাটা আপনাদের একটু ভাবতে বলছি, এটা কিন্তু বেশ বড় সড়ো ব্যাপার। অপৌত্তলিক ঠাকুরবাড়ির বধূ, তিনি নিজেও ব্রাহ্ম ছিলেন, তার স্বামীও ব্রাহ্ম ছিলেন এবং তার পরিবারের মধ্যে অপৌত্তলিক আবহাওয়া কাজ করে গেছে। কিন্তু সেই মেয়েটি অপৌত্তলিকতার মধ্যে নিজের মনের শান্তি খুঁজে পেলেন না, খুঁজে পেলেন পৌত্তলিকতার মধ্যে এবং তিনি সন্ন্যাস গ্রহণ করলেন। আর স্বরূপানন্দ পর্বত নাম নিয়ে তিনি বেরিয়ে পড়ছেন সংসার ত্যাগ করে। এবং কে বেরিয়ে পড়ছেন না, জ্ঞানদানন্দিনীর ছেলের বউ জ্ঞানদানন্দিনী। সংসারের প্রতি জ্ঞানদানন্দিনীর আসক্তির কথা আমরা সকলেই জানি এবং তিনি মেয়েদের মধ্যে অত্যন্ত আধুনিকতা এবং নতুন দিগন্ত তৈরি করেছিলেন। সেই জায়গায় তার ছেলের বউয়ের সংসার ছেড়ে বেরিয়ে পড়ার ঘটনাটা একটা বিপ্লবের থেকে কিছু কম নয়। সংজ্ঞার সঙ্গে অনেক পরবর্তীকালে দেখা হয়েছিল কল্যাণী দত্তের। নিম্বাক আশ্রমের এক গোয়ালঘরের পাশে সংজ্ঞা তখন সাধুমা রূপে বসেছিলেন নির্বাক মুখে। কল্যাণী দত্ত তখনই তার ভক্ত হয়ে গেলেন এবং কল্যাণী দত্তের অনুরোধেই সাধুমা তার পূর্বাশ্রমের কথা আরেকটি আত্মকথার খাতা তুলে দিয়েছিলেন তার হাতে। সংজ্ঞা শুধু নিজের সন্তানদের মা হয়ে থাকতে চেয়েছিলেন তাই নয়, তিনি এই সংসারের অনেকের মা, সকলের মা হতে চেয়েছিলেন। সেই অনুভূতি ধরা পড়েছিল তার কবিতায় এবং সেই দিক থেকে তিনি অবশ্যই একজন লেখক, একজন আধ্যাত্মিক লেখক। তার সেই কবিতা বলে আজকে আমাদের বক্তব্য শেষ করব। নারীর দেহে এ ভবে তেহে লোভিয়া জনম আজিকে আমি, মাতৃত্ব যে কি তাহা তো জেনেছি, এ দেহ সার্থক হয়েছে স্বামী। রেখো না মোরে ক্ষুদ্র মা করে, ধরণীতে করগো পরিচিত, সবারই যে মা হব গো হেথা, সেরূপে হয় পূর্ণ বিকশিত। কল্যাণকামী মঙ্গলকামী মাতৃরূপিণী আমায় হেরি, ধরার অন্য পুত্র কন্যা চারিপাশে মোর দ্বারাক ঘেরি। অধ্যাত্মবাদ সাহিত্যের একটা ধরন, সংজ্ঞাদেবীর লেখাতে সেই আধ্যাত্মিক ধাঁচ কিন্তু আমরা লক্ষ্য করতে পারি এবং তিনি তার নিজের মতো করে বিপ্লব করেছেন। ঠাকুরবাড়ির অপৌত্তলিক আবহ থেকে দূরে গিয়ে নিজের নতুন এক অস্তিত্ব, নতুন এক ব্যক্তিত্ব নির্মাণ করেছিলেন তিনি। সেই সময় তা কিন্তু অত্যন্ত সহজ কাজ ছিল না। সংজ্ঞাদেবী তা পেরেছিলেন, নিজের মনের কথা ব্যক্ত করেছিলেন তার জীবনশৈলীতে। সেই দিক থেকে সংজ্ঞাদেবী আমার কাছে একজন মহিলা লেখক এবং তার যে খাতাটি, সেই খাতাটি অবশ্যই সেই সময়কার বাঙালি সমাজে নারীদের জীবনের একটি দলিল অবশ্যই এবং ঠাকুরবাড়ির জীবনচর্যারও একটু দলিল। তো সংজ্ঞাদেবীর কথা আপনারা আরও জানুন, আরও শুনুন আর সঙ্গে থাকুন আমাদের সঙ্গে। আমরা সরস্বতীর লীলাকমল বিভাগে বারবার এনে হাজির করব মহিলা লেখকদের গল্প। কেমন লাগছে জানাতে ভুলবেন না। আর ততক্ষণ সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং ভালো লাগলে শেয়ার করুন সময় আপডেটসের চ্যানেল থেকে। মহুয়া আমি আবার ফিরে আসব আপনাদের কাছে। ভালো থাকবেন, পড়তে থাকবেন। নমস্কার।